বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি। এই বইটি আপনাকে অর্থের সঠিক ধারণা, আর্থিক শিক্ষা এবং ধনী হওয়ার মানসিকতা গভীরভাবে বুঝতে সাহায্য করবে। এতে দুই বাবার গল্প রয়েছে, একজন ধনী বাবা এবং অন্যজন গরিব বাবা। দুজনের চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত কিভাবে তাদের অর্থের অবস্থাকে প্রভাবিত করে, সেটাই এই বইয়ের মূল বার্তা। এই ভিডিওতে আমরা রিচ ড্যাড পুয়ার ড্যাডের 6টি শিক্ষা, সবচেয়ে জরুরি সিদ্ধান্ত এবং অনুপ্রেরণামূলক গল্পগুলো সহজ বাংলা শব্দে বোঝাতে চলেছি। যদি আপনি আপনার আর্থিক জীবনকে উন্নত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি গাইডের মতো কাজ করবে। এতে আপনি জানতে পারবেন যে টাকা কিভাবে আপনার জন্য কাজ করতে পারে, সম্পত্তি এবং ঋণের মধ্যে পার্থক্য কী, কেন স্কুলের পাঠ্যক্রমের চেয়ে আর্থিক শিক্ষা বেশি জরুরি, এবং ধনী ব্যক্তিরা তাদের চিন্তাভাবনার মাধ্যমে কিভাবে ধনী হন। গল্পটা এমন যে এই বইয়ের লেখক রবার্ট কিওসাকির দুজন বাবা ছিলেন। তার একজন বাবা যিনি শিক্ষিত এবং পিএইচডি ধারী ছিলেন, কিন্তু সারা জীবন গরিবই থেকে যান এবং দারিদ্র্যের মধ্যেই মারা যান। এ কারণে রবার্ট তাকে পুয়ার ড্যাড বা গরিব বাবা বলতেন। অন্যদিকে তার অন্য বাবা খুব বেশি শিক্ষিত না হলেও বেশ ধনী ছিলেন, তাই রবার্ট তাকে রিচ ড্যাড বা ধনী বাবা বলে ডাকতেন। এখন ভাবার বিষয় হলো, একজন মানুষের একই সময়ে দুজন বাবা কিভাবে হতে পারে। এর উত্তর হলো, তার গরিব বাবা অর্থাৎ আসল বাবা চাইতেন যে রবার্ট খুব মন দিয়ে পড়াশোনা করে কোনো বড় কোম্পানিতে চাকরি করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করুক। কিন্তু রবার্টের অন্য বাবা, যিনি ধনী ছিলেন এবং আসলে রবার্টের বন্ধু মাইকের বাবা ছিলেন, তিনি চাইতেন যে রবার্ট জীবনে কিছু প্রতিদ্বন্দ্বিতামূলক কাজ করুক। ধনী বাবা প্রায়ই বলতেন যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি স্কুলে শেখানো হয় না। কিছু শিক্ষা এমন থাকে যা মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শেখে। স্কুলের পড়াশোনা আপনাকে শুধু ভালো নম্বর এনে দিতে পারে, কিন্তু জীবনের পড়াশোনা অনেক কিছু শেখায়। পড়াশোনার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু শুধু তার উপর ভরসা করে সবকিছু অর্জন করা যায় না। চলুন জেনে নিই আমাদের ঠিক কী করতে হবে এবং কিভাবে করতে হবে। এর জন্য প্রথম শিক্ষাটি হলো, ধনী ব্যক্তিরা টাকার জন্য কাজ করে না। শুনতে একটু অদ্ভুত লাগলেও এই লাইনটি বুঝতে একটি গল্প আপনাকে অনেক সাহায্য করবে। এক ব্যক্তির একটি গাধা ছিল। যখনই তার গাধা দিয়ে কোনো পরিশ্রমের কাজ করানোর দরকার হতো, সে একটি গাজর গাধার সামনে ঝুলিয়ে দিত। সেই গাজর দেখেই গাধাটা তা খাওয়ার লোভে কাজ করতে থাকত। তার খুব আশা ছিল যে একদিন সে ওই গাজর পর্যন্ত পৌঁছতে পারবে। লোকটির জন্য এটি কাজ করানোর একটি ভালো কৌশল হয়ে গেল, কিন্তু বেচারা গাধা কোনোদিন সেই গাজরটি পায়নি। কেন? কারণ ওই গাজরটি ছিল কেবল একটি মরীচিকা। অনেক মানুষ ঠিক সেই গাধার মতোই হয়। তারা পরিশ্রমের পর পরিশ্রম করে যায় এই আশায় যে একদিন তারা ধনী হবে, কিন্তু টাকা তাদের জন্য কেবল একটি স্বপ্নই হয়ে থেকে যায়। এই স্বপ্নের পিছনে ছুটলে আপনি কখনো তার কাছে পৌঁছতে পারবেন না। তাই টাকার জন্য কাজ না করে টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। যখন আপনি ধনী হতে চান, তখন শুধু টাকা রোজগারের জন্য কাজ করবেন না, কারণ আমরা যখন ধনী হওয়ার পথে পা বাড়াই, আমাদের ভয় এবং লোভ আমাদের উপর চেপে বসে যে আমরা গরিবই থেকে যাব না তো। এই ভয়ের কারণে আমরা আরও বেশি পরিশ্রম করতে শুরু করি। তারপর আমাদের লোভ আমাদের উপর চেপে বসে। আমরা সেই সব সুন্দর জিনিস কল্পনা করতে শুরু করি যা টাকা দিয়ে অর্জন করা যায়। এই ভয় এবং লোভ আমাদের এমন এক চক্রে জড়িয়ে ফেলে যা কখনো শেষ হয় না। আমরা আরও বেশি রোজগারের জন্য আরও পরিশ্রম করি এবং তারপর আমাদের খরচও সেই অনুযায়ী বাড়তে থাকে। ধনী বাবা একেই র্যাট রেস বা ইঁদুর দৌড় বলেন। এর ফলস্বরূপ আমরা টাকা কমানোর জন্য অনেক বেশি পরিশ্রম করি, খরচ করি, এবং এটি একটি ফাঁদ। আপনাকে লোভ এবং ভয়ের এই ফাঁদ এড়িয়ে চলতে হবে, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ যারা ধনী হতে চায় তারা এই ফাঁদের শিকার হয়ে যায়। তাই টাকার পিছনে ছুটবেন না, বরং টাকাকে আপনার পিছনে ছুটতে বাধ্য করুন। যদি আপনার চাকরি থাকে, তাহলে এই ভেবে কাজে যাবেন না যে প্রতি মাসে আপনাকে একটি পেচেক নিতে হবে, কারণ সেই পেচেক আপনার সমস্ত বিল মেটাতে হিমশিম খায়। এটি প্রতি মাসের গল্প হয়ে দাঁড়ায়। তারপর বিরক্ত হয়ে আপনি অন্য কোনো চাকরি খুঁজে আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন, কিন্তু তখনও আপনি টাকার জন্যই কাজ করছেন।
আর এই কারণে আপনি কখনই ধনী হতে পারেন না। সত্যের মুখোমুখি হন। আপনার দায়বদ্ধতা নিজের প্রতি, অন্যদের প্রতি নয়। আপনার যা কিছু প্রশ্ন আছে তা নিজেকেই জিজ্ঞাসা করুন, কারণ তার উত্তর শুধু আপনার কাছেই আছে। আপনি কি শুধু এই জন্য কাজ করছেন যে আপনার জীবনে নিরাপত্তা থাকবে? এমন একটি চাকরি যেখান থেকে আপনাকে বের করে দেওয়ার কোনো ভয় থাকবে না? নাকি আপনি শুধু কিছু টাকা রোজগারের জন্য কাজ করেন এবং ভাবেন যে একদিন এভাবে আপনি ধনী হয়ে যাবেন? এটাই কি আপনাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার চিন্তাভাবনার জন্য আমার খুব দুঃখ হচ্ছে, কারণ আপনি ধনী হওয়ার যে স্বপ্ন দেখেছেন তা কখনোই পূরণ হবে না। আপনি সারা জীবন গরিবই থেকে যাবেন। কিন্তু যদি আপনার উত্তর না হয়, তাহলে আপনার প্রথম পদক্ষেপ হবে মন থেকে ভয় দূর করা, কারণ বেশি টাকা রোজগার করতে না পারার ভয় এবং লোভই আপনাকে কিছু না ভেবে কাজ করতে বাধ্য করে। আর আমাদের এই পদক্ষেপই আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। নিঃসন্দেহে আমাদের সকলের মধ্যেই ভয় এবং আকাঙ্ক্ষার অনুভূতি থাকে, এবং এটি স্বাভাবিক। কিন্তু সেগুলোকে নিজের ওপর এতটা চেপে বসতে দেবেন না যে আমরা তাদের বশে এসে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করি। ভালো হবে যদি আমরা যা কিছু করি তার আগে ভালোভাবে ভেবে নিই। সবসময় হৃদয় দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে কাজ করুন। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি ততটা করতে পারছেন কিনা যতটা আপনার করা উচিত। আপনি কি আপনার সম্ভাবনার পুরোপুরি ব্যবহার করছেন? সাধারণ মানুষের মতো ভাবা ছেড়ে দিন, যারা শুধু টাকার জন্য কাজ করে। এই ভাবা ছেড়ে দিন যে আমার বস কম টাকা দেয়, আমার আরও বেশি পাওয়া উচিত, আমি এর থেকে বেশি রোজগার করতে পারি। একটা কথা মনে রাখবেন, আপনার সমস্যার জন্য শুধু আপনিই দায়ী, অন্য কেউ নয়। বস যদি আপনার বেতন না বাড়ায়, তাহলে তাকে দোষ দেবেন না। যখন আপনি নিজের সমস্যার দায়ভার নেন, তখন শুধু আপনিই তার সমাধান বের করতে পারেন। আর এটাই ছিল প্রথম শিক্ষা এবং প্রথম নীতি যা ধনী বাবা রবার্টকে শিখিয়েছিলেন। এই শিক্ষার একটি অংশ এটাও ছিল যে ধনী বাবা তাকে একটি কনভিনিয়েন্স স্টোরে কাজ করতে লাগিয়ে দেন। তিনি এই কাজের জন্য কোনো টাকা পেতেন না, শুধু কাজ করে যেতেন। এর ফলে তিনি মন দিয়ে কাজে লেগে থাকতেন এবং এই সময়ে অনেক নতুন নতুন ধারণা তার মাথায় আসতো। টাকাকে কিভাবে নিজের পিছনে ছোটানো যায় সে বিষয়ে তিনি অনেক চিন্তা পেয়েছিলেন। তিনি দেখেছিলেন যে সেই দোকানের ক্লার্ক কমিক্স বইয়ের প্রথম পাতাটি 2 ভাগে ছিঁড়ে ফেলত, অর্ধেকটা রেখে দিত আর অর্ধেকটা ফেলে দিত। দেরিতে সন্ধ্যায় দোকানে একজন ডিস্ট্রিবিউটর আসতো, সে কমিক্স বইয়ের ওপরের অর্ধেক অংশ ক্রেডিটের জন্য নিত এবং বিনিময়ে নতুন কমিক্স বই দিয়ে যেত। একদিন তিনি সেই ডিস্ট্রিবিউটরকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি পুরনো কমিক্স বইগুলো নিতে পারেন। সে এই শর্তে রাজি হলো যে তিনি ওই কমিক্সগুলো বিক্রি করবেন না। এটি তার মাথায় ব্যবসার একটি নতুন ধারণা ছিল। তিনি সেই পুরনো কমিক্স বইগুলো তার বন্ধুদের এবং অন্যান্য বাচ্চাদের পড়ার জন্য ভাড়া দিতে শুরু করলেন। বিনিময়ে তিনি প্রতিটি বইয়ের জন্য 10 সেন্ট ভাড়া নিতেন। প্রতিটি বই মাত্র 2 ঘন্টার জন্য পড়ার জন্য দেওয়া হতো, তাই আসল অর্থে তিনি সেগুলো বিক্রি করছিলেন না। তাকে সেই গ্যারেজেও কাজ করতে হতো না যেখান থেকে তিনি কমিক্স ভাড়া দিতেন। তিনি মাইকের বোনকে কাজে রাখলেন, যার জন্য তাকে প্রতি সপ্তাহে $2 দেওয়া হতো। 1 সপ্তাহেই তিনি $9.5 রোজগার করলেন এবং এভাবে তিনি শিখলেন যে টাকাকে নিজের জন্য কাজ করতে দাও, আপনি টাকার জন্য কাজ করবেন না। এর সাথে সাথেই আসে দ্বিতীয় শিক্ষা, যা বলে যে আর্থিক সাক্ষরতা কেন শেখানো উচিত। এর অর্থ হলো 1923 সালে শিকাগোর এজওয়াটার বিচ হোটেলে একটি মিটিং হয়েছিল। বিশ্বের অনেক নেতা এবং খুব ধনী ব্যবসায়ীরা এই মিটিংয়ের অংশ হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন একটি খুব বড় স্টিল কোম্পানির মালিক চার্লস শোয়াব এবং স্যামুয়েল ইনসুল, যিনি সেই সময়ের সবচেয়ে বড় ইউটিলিটি প্রেসিডেন্ট ছিলেন, এবং আরও অনেক বড় বড় ব্যবসায়ী। এই মিটিংয়ের 25 বছর পর এদের মধ্যে অনেকেই দারিদ্র্যের কারণে মারা যান, কেউ কেউ আত্মহত্যা করেন এবং আরও অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আসল কথা হলো, মানুষ টাকা রোজগারে এতটা ব্যস্ত হয়ে পড়ে যে তারা এই বিশেষ বিষয়টি শিখতে ভুলে যায় যে টাকাকে কিভাবে ধরে রাখতে হয়। আপনি যতই টাকা রোজগার করুন না কেন, তা ধরে রাখাই আসল কথা। আর যদি এই দক্ষতা আপনি শিখে নেন, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিতে, যা প্রায় বলা হয় যে কোনো জরুরি অবস্থায় এসে পড়েছে বা আপনি সহজেই সামলে নিতে পারবেন। অথবা আপনি যদি ঠিকভাবে পরিকল্পনা করেন, তাহলে হয়তো খারাপ সময় আসবেই না।
লটারিতে মিলিয়ন ডলার জেতা মানুষরা কিছু বছর তো বেশ মজায় জীবন কাটায়, কিন্তু তারপর আবার সেই পুরনো অবস্থায় ফিরে যায়। তাই বেশিরভাগ মানুষের প্রশ্ন থাকে যে কিভাবে ধনী হওয়া যায় বা ধনী হওয়ার জন্য কি করতে হবে। এই প্রশ্নগুলির উত্তরে বেশিরভাগ মানুষই হতাশ হয়। কিন্তু এর সঠিক উত্তর হবে যে প্রথমে আপনি আর্থিকভাবে স্বাক্ষর হতে শিখুন। দেখুন, যদি আপনাকে এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করতে হয়, তাহলে সবার আগে আপনাকে একটি গভীর গর্ত খুঁড়তে হবে, তারপর তার জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করতে হবে। কিন্তু যদি আপনাকে একটি ছোট বাড়ি বানাতে হয়, তাহলে একটি 6 ইঞ্চির কংক্রিট স্ল্যাব দিয়েও আপনার কাজ চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ 6 ইঞ্চির স্ল্যাবের ওপর একটি এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করতে চায়, আর তারা তা করেও। তাহলে স্বাভাবিকভাবেই বিল্ডিংটি ভাঙবে। গরিব বাবা রবার্টকে শুধু এটাই চাইতেন যে সে খুব পড়াশোনা করুক, কিন্তু ধনী বাবা তাকে আর্থিকভাবে স্বাক্ষর করতে চাইতেন। বেশিরভাগ স্কুল সিস্টেম শুধু ঘর বানাতে শেখায়, মজবুত ভিত্তি নয়। স্কুল শিক্ষা এবং পড়াশোনা নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু আসল জীবনে এটাই সব কিছু নয়। এর সাথেই আসে তৃতীয় শিক্ষা, যা বলে যে দায় বা লায়াবিলিটিজ এবং সম্পদ মানে অ্যাসেটসের মধ্যে পার্থক্য বুঝুন এবং সবসময় সম্পদ কিনুন। শুনতে এটা খুব সহজ কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই সেই নিয়ম যা আপনাকে ধনী হতে সাহায্য করবে। প্রায়শই গরিব এবং মধ্যবিত্ত মানুষ দায়কে সম্পদ বলে ভুল করে, কিন্তু ধনী ব্যক্তিরা জানেন যে আসলে সম্পদ কী এবং তারা সেটাই কেনে। ধনী বাবা KISS মানে কিপ ইট সিম্পল স্টুপিড নীতিতে বিশ্বাস করতেন। তিনি লেখক এবং তার বন্ধু মাইককে এই সহজ কথাটি শিখিয়েছিলেন, যার ফলে তারা এত মজবুত ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। সেই সহজ কথাটি হলো দায় এবং সম্পদের মধ্যে পার্থক্য বোঝা এবং সম্পদ কেনা। কিন্তু যদি এটা এতই সহজ হয়, তাহলে তো সবাই ধনী হতো, তাই না? কিন্তু এখানে মামলা উল্টো। এটা এতটাই সহজ যে সবাই এ নিয়ে ভাবেও না। লোকের মনে হয় যে তারা দায় এবং সম্পদের মধ্যে পার্থক্য জানে, কিন্তু তাদের শুধু সাধারণ সাক্ষরতা সম্পর্কে জানা আছে, আর্থিক সাক্ষরতা সম্পর্কে নয়। এর মানে হলো আয় বিবরণীকে লাভ লোকসানের বিবরণী বলে মনে করা উচিত। এর সহজ অর্থ হলো আয় মানে আপনার কাছে কত টাকা এলো এবং ব্যয় মানে আপনার কাছ থেকে কত টাকা খরচ হলো। ব্যালেন্স শিট সম্পদ এবং দায়ের মধ্যে ভারসাম্য দেখায়। অনেক শিক্ষিত অ্যাকাউন্টেন্টও জানেন না যে ব্যালেন্স শিট এবং আয় বিবরণী কিভাবে একে অপরের সাথে যুক্ত। আর যদি আমরা এই বিষয়টি বুঝতে চাই, তাহলে সম্পদ হলো সেই জিনিস যা আপনার জন্য টাকা রোজগারের কাজ করে। ধরুন আপনি কোনো বাড়ি কিনে তা ভাড়ায় দিলেন, তাহলে সেই ভাড়া থেকে আপনি সেই ঋণ শোধ করতে পারবেন যা আপনি বাড়ি কেনার জন্য নিয়েছিলেন। এখন বাড়িও আপনার হলো এবং তা থেকে পাওয়া ভাড়াও। এর বিপরীতে দায় আপনার পকেট থেকে টাকা খরচ করায়, যেমন বাড়ি কিনে তাতে থাকলে আপনার কোনো ভাড়া আসবে না। তাহলে এখন আপনারা বুঝেই গেছেন যে যদি ধনী হতে হয় তাহলে সম্পদ কিনুন, আর গরিবই থাকতে হলে দায়। ধনী ব্যক্তিদের কাছে বেশি টাকা থাকে কারণ তারা এই KISS মানে কিপ ইট সিম্পল স্টুপিড নীতিতে বিশ্বাস করেন। অন্যদিকে গরিব মানুষেরা এই নীতি ঠিকভাবে বুঝতে পারেন না। সেই জন্য এই বিষয়ে জোর দেওয়া হচ্ছে যে শুধু স্বাক্ষর নয়, আর্থিকভাবে স্বাক্ষর হন। শুধু সংখ্যা দিয়ে কিছু হয় না। পার্থক্য তখনই হয় যখন আপনি নিজের গল্প নিজেই লেখেন। বেশিরভাগ পরিবারে দেখা যায় যে পরিশ্রমী তার কাছে টাকাও বেশি থাকে, কিন্তু তার লাভ কি যদি সব টাকা দায় মেটাতেই খরচ হয়ে যায়? চলুন বুঝি যে একজন মধ্যবিত্ত মানুষ তার টাকা কিভাবে খরচ করে। আর যদি তাদের এই পদ্ধতিই থাকে, তাহলে তারা সারা জীবন মধ্যবিত্তই থেকে যাবে, অথবা হয়তো তার থেকেও নিচে চলে যাবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে তাদের সব টাকা দায় অর্থাৎ দায়িত্ব মেটাতেই খরচ হচ্ছে। কখনো বন্ধক, কখনো ভাড়া, কখনো গাড়ির ঋণ, বাড়ির ঋণ, ক্রেডিট কার্ডের বিল, ফি, বিদ্যুতের বিল, আরও কত কি। তাদের সমস্ত আয় এতেই খরচ হয়ে যায়। অন্যদিকে গরিব মানুষের কোনো দায়িত্ব নেই, কিন্তু তাদের কোনো সম্পদও তো থাকে না। তারাও টাকা রোজগার করে, বেতন পায়, কিন্তু প্রতিদিনের খরচে তাদের সব টাকা উড়ে যায়। ধরা যাক একজন গরিব মানুষ $1000 রোজগার করে, তার মধ্যে $300 সে তার ছোট বাড়ির ভাড়ায় খরচ করে, $200 যাতায়াতের ভাড়ায়, $100 ট্যাক্সে এবং $400 খাওয়া ও কাপড়ে খরচ হয়ে যায়। তাহলে তার কাছে আর কি বাঁচল? কিছুই না। আর কখনো কখনো তাকে ধার করেও কাজ চালাতে হয়, যার ফলে সে আরও গরিব হয়ে যায়। এর বিপরীতে ধনী মানুষ সম্পদ কিনে রাখে, তারপর সেই সম্পদ তাদের আরও টাকা রোজগার করে দেয়। তাদের আয় এভাবে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 হতে থাকে।
বেশিরভাগ ধনী মানুষ মস্তিষ্ক দিয়ে কাজ করে এবং তারা প্রতিটি ঋণ নিয়ে তা ভাড়ায় লাগিয়ে দেয়। পরিশ্রম ছাড়াই প্রতি মাসে ভাড়া পায়, যা দিয়ে তারা নিজেদের ঋণও শোধ করে নেয়। এটাকে এভাবে বোঝা যাক, ধরুন ঋণের কিস্তি $1, তাহলে তারা নিজের বাড়ির ভাড়া $2 আদায় করবে, $1 ব্যাংককে দেবে, $1 নিজের পকেটে রাখবে। তাহলে তো পরিশ্রম ছাড়াই টাকা রোজগার হয়ে গেল। আসলে ধনী বাবা এবং গরিব বাবার মধ্যে শুধু চিন্তাভাবনার পার্থক্য ছিল। নিজের টাকা কিভাবে খরচ করবেন শুধু এটাই মূল বিষয়, আর কিছু নয়। 1967 সালের দিকে যদি বাচ্চাদের জিজ্ঞাসা করা হতো যে তারা বড় হয়ে কি হবে, তাহলে সবার কাছে একটাই উত্তর থাকতো যে তারা ভালো নম্বর এনে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। তখন সবাই ভাবত যে ভালো নম্বর এনে তারা অনেক টাকা রোজগার করতে পারবে। যদিও তাদের মধ্যে অনেক ছেলেমেয়ে আজ বড় হয়ে ডক্টর হয়ে গেছে, তবুও তাদের মধ্যে অনেকেই আজ আর্থিকভাবে সংগ্রাম করছে, কারণ তাদের সবসময় এটাই মনে হতো যে বেশি টাকা রোজগার করলেই তাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আজকের যুগে এমনটা নয়। আজ অনেক ছেলেমেয়ে বিখ্যাত অ্যাথলিট হতে চায়, অথবা সিইও, অথবা কোনো মুভি স্টার বা রকস্টার, কারণ তারা জানে যে শুধু ভালো পড়াশোনা এবং ভালো নম্বরের উপর ভরসা করে তারা কেরিয়ারে সফল হবে না। আজকাল আর্থিক দুঃস্বপ্ন, ফাইন্যান্সিয়াল নাইটমেয়ার খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। প্রায়শই নবদম্পতিরা ভাবে যে তাদের বেতন এখন দ্বিগুণ হয়ে যাবে, কারণ দুজনেই রোজগার করছে। একটি ছোট বাড়িতে থাকতে থাকতে তারা এখন বড় বাড়ির স্বপ্ন দেখে, তাই তারা টাকা জমাতে শুরু করে। এর ফলে তাদের সমস্ত মনোযোগ শুধু নিজেদের কেরিয়ার গড়ার দিকে থাকে। তাদের আয় বাড়তে থাকে, তাই স্বাভাবিকভাবেই খরচও বাড়বে। ব্যাপারটা এমন যে যখন আপনি আর্থিকভাবে স্বাক্ষর না হয়ে টাকা বানান বা না ভেবে চিন্তে তা খরচ করেন, তখন হয় এটা যে আপনি আগের থেকেও বেশি খরচ করতে শুরু করেন। এটা এমন এক চক্র যা চলতেই থাকে। নতুন দম্পতি এখন এত টাকা রোজগার করে ফেলেছে যে তারা একটি বড় বাড়ি কিনতে পারে। তাদের তো এটাই মনে হবে যে তারা এখন একটু ধনী হয়ে গেছে, কিন্তু আসল সত্যিটা হলো বড় বাড়ির সাথে তারা নতুন দায়ও কিনে ফেলেছে। তাদের ক্যাশ ফ্লোতে এখন সম্পত্তি করের খরচ বেড়ে গেছে। এখন তাদের একটি নতুন গাড়িও চাই, আসবাবপত্র চাই, সব কিছু নতুন। তাদের দায় বাড়তেই থাকছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে আয়ের সাথে সাথে খরচও বাড়তে থাকে। তারপর একদিন হঠাৎ এই সত্যটা সামনে আসে, কিন্তু ততক্ষণে আমরা এই র্যাট রেসে খারাপভাবে ফেঁসে গেছি। তারপর এই ধরনের মানুষরাই আমাদের লেখক রবার্টের কাছে এসে জিজ্ঞাসা করে যে কিভাবে ধনী হওয়া যায়। এই প্রশ্নটাই তো সমস্যার মূল কারণ সবাই ভাবে যে টাকাই সব কিছুর সমাধান। এই ধারণাটাই একটি বড় ভুল। তাদের সমস্যা এটা নয় যে তারা বেশি টাকা রোজগার করছে না, বরং এটা যে তাদের যা কিছু আছে তা কিভাবে সামলাবে। একটা প্রবাদ আছে যা এখানে প্রযোজ্য: যখন তুমি নিজেকে একটি গভীর গর্তে পাও, তখন আরও খোঁড়া বন্ধ করে দাও। যেহেতু বেশিরভাগ মানুষ জনসমক্ষে কথা বলতে ভয় পায়, মনোবিজ্ঞানীদের মতে মানুষ এই জন্য ভয় পায় কারণ তাদের প্রত্যাখ্যানের ভয় থাকে, অন্যদের থেকে আলাদা হয়ে যাওয়ার ভয় থাকে। লোকে আমাদের সম্পর্কে কি ভাববে বা তারা আমাদের উপর হাসবে না তো, এই ভেবেই বেশিরভাগ মানুষ জনসমক্ষে কথা বলা থেকে দূরে পালায়। তারা সেটাই করতে পছন্দ করে যা সবাই করছে। এই ধরনের মানুষরা নিজেদেরকে ভিড়ের অংশ বানিয়ে সন্তুষ্ট থাকে। আপনার বাড়ি আপনার সবচেয়ে বড় সম্পদ। ঋণ নিন, আরে এখন তো প্রমোশন হয়ে গেছে, এখন তো বেতন বেড়েছে, তাহলে নতুন বাড়ি তো নেওয়াই যায়। এই সব কথাই আমরা মানুষের কাছ থেকে শুনে আসছি, আর তারপর আমরাও সেই পথে চলতে শুরু করি, কারণ যা সবাই করছে তা নিশ্চয়ই সঠিক হবে। ভাই, এতগুলো মানুষ মিলে কোনো ভুল তো করতে পারে না, তাই না? আমরা এমনটাই ভাবি, তাই তো? কিন্তু না, এমনটা একদমই নয়। ধনী বাবা বলতেন যে জাপানিরা 3টে জিনিসের শক্তি জানত: তরোয়াল, মূল্যবান রত্ন এবং আয়না। তরোয়াল বাহুর শক্তির প্রতীক, মূল্যবান রত্ন টাকার শক্তির প্রতীক, এবং আয়না নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে দেখায়। আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আপনি নিজেকে জানেন, আয়নার সামনে যদি আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি সঠিক নাকি আমারও ভিড়ের অংশ হয়ে থাকা উচিত, তাহলে যে উত্তর আপনি পাবেন সেটাই আপনার আসল শক্তি। তাই গরিব এবং মধ্যবিত্তরা নিজেদেরকে টাকার দাস হতে দেয়, সেই জন্য তারা কখনোই ধনী হতে পারে না। 16 বছর বয়সী রবার্ট এবং মাইক ধনী বাবার সাথে প্রতিটি মিটিংয়ে যেতেন যা তিনি তার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, বিনিয়োগকারী এবং কর্মচারীদের সাথে রাখতেন। এখানে এমন একজন ধনী বাবাকে দেখা যায় যিনি শিক্ষিত নন, যিনি 13 বছর বয়সে স্কুল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আজ তিনি মিটিং করতে পারেন এবং তার অধীনে কাজ করা শিক্ষিত মানুষদের আদেশ দেন, তাদের ব্যবসার টিপস বোঝান।
এমন একজন মানুষ যিনি ভিড়ের অংশ হননি, যিনি ঝুঁকি নিয়েছিলেন এবং যিনি মানুষের পরোয়া করেননি, যার এই ভয় ছিল না যে লোকে তার সম্পর্কে কী ভাববে। এই মিটিংগুলোর ফলশ্রুতি লেখক এবং তার বন্ধু উভয়ে স্কুলের পড়াশোনায় মন লাগাতে পারতেন না। যখনই তাদের শিক্ষক কোনো কাজ দিতেন তাদের নিয়ম অনুযায়ী তা করতে হতো। তখন তারা বুঝতে পারছিলেন যে স্কুলের পড়াশোনা কিভাবে বাচ্চাদের প্রতিভাকে বিকশিত হতে দেয় না, তাকে দাবিয়ে দেয়, তাদের সৃজনশীলতাকে মেরে ফেলে তাদের একটি ছাঁচে ঢেলে এই সমাজের একটি যান্ত্রিক অংশ বানিয়ে দেয়। আর তারা শিক্ষকের এই কথার সাথেও একমত ছিলেন না যে ভালো নম্বর এনে সফল এবং ধনী হওয়া যায়। একদিন রবার্টের তার গরিব বাবার সাথে তর্ক হয়েছিল। তার বাবার বিশ্বাস ছিল যে তার বাড়ি তার জন্য সেরা বিনিয়োগ, কিন্তু তিনি একটি র্যাট রেসে দৌড়াচ্ছিলেন। তার আয় আর খরচ সমানই ছিল। তা পূরণ করার জন্য তার কাছে এক মুহূর্তের জন্য ফুরসত ছিল না। এই কথাটাই রবার্ট তাকে বোঝাতে চাইছিলেন যে তার বাবার জন্য ওই বাড়ি সম্পদ নয়, বরং দায়। বাড়ির ওপর তার টাকা খরচ হচ্ছিল, বিনিময় কিছুই মিলছিল না। এই কথাটা তার গরিব বাবা বুঝতে পারছিলেন না। তো এটাই ছিল গরিব এবং ধনী বাবার মধ্যে পার্থক্য। যাই হোক, তাদের তর্ক চলতেই থাকলো। তিনি তার গরিব বাবাকে বললেন যে বেশিরভাগ মানুষের জীবন ঋণ শোধ করতেই কেটে যায়। যে বাড়ি তারা কেনে তার জন্য তারা 30 বছর ধরে ঋণ শোধ করে, তারপর আরও একটি বড় বাড়ি নেয় এবং নিজেদের ঋণ নবায়ন করায়। এখন বাড়ির দামও সেই অনুযায়ী বাড়বে কিনা তা নির্ভর করে। কিছু লোক এমনও আছে যারা বাড়ি কেনার জন্য একটি বড় অঙ্কের টাকা নিয়েছিল। যতটা বাড়ির দাম ছিল না তার থেকেও বেশি ঋণ তাদের মাথায় চেপে গিয়েছিল। এর সবচেয়ে বড় ক্ষতি হলো লোকেরা অন্য জায়গায় বিনিয়োগ করতে পারে না, কারণ তাদের সব টাকা ওই বাড়ির ওপর লেগে আছে। তারা কখনো বিনিয়োগ করার সুযোগই পায় না, আর না তারা এ নিয়ে কিছু শিখতে পারে। আর এভাবেই অনেক সম্পদ তাদের হাত থেকে বেরিয়ে যায়। এর বদলে যদি লোকেরা শুধু সম্পদের ওপর মনোযোগ দেয় তাহলে তাদের ভবিষ্যৎ অনেক বেশি ভালো হতে পারে। উদাহরণস্বরূপ, রবার্টের স্ত্রীর বাবা মা একটি বড় বাড়িতে শিফট হয়ে গিয়েছিলেন। তাদের ভাবনা ছিল যে নিজেদের জন্য বড় এবং নতুন বাড়ি নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত, কারণ অন্যদের মতো তাদেরও বাড়ি নেওয়া একটি সম্পদ মনে হতো। কিন্তু তারা এটা জেনে অবাক হয়ে গিয়েছিলেন যে ওই বাড়ির সম্পত্তি কর $1000 ছিল। এটা তাদের জন্য খুবই বড় অঙ্ক ছিল। আর যেহেতু তারা অবসর নিয়েছিলেন, তাই এত টাকা কর হিসেবে দেওয়া তাদের অবসরকালীন বাজেটের বাইরে ছিল। নিঃসন্দেহে আমরা এটা বলছি না যে আপনি একটি নতুন বাড়ি কিনবেন না, বরং আমরা বোঝাতে চাইছি যে যত টাকা দিয়ে আপনি একটি বড় বাড়ি নেবেন, তত টাকা যদি আপনি কোনো সম্পদে বিনিয়োগ করেন তাহলে তা আরও ভালো হবে। আপনার সম্পদ আপনার জন্য আয় করবে এবং কিছু সময় পর আপনার কাছে এত টাকা থাকবে যে আপনি সহজের পছন্দের বাড়ি কিনতে পারবেন, আর তাও কোনো ঋণ ছাড়া। তাহলে প্রশ্ন হলো, ধনীরা কেন আরও বেশি ধনী হতে থাকে আর মধ্যবিত্তরা কেন এগোতে পারে না? এর পিছনে একটি কারণ আছে, আর কারণটি একেবারে সহজ। ধনীরা সম্পদ কিনে যা তাদের টাকা দ্বিগুণ করতে থাকে। সেই টাকা দিয়ে তাদের সব খরচ আরামসে মিটে যায়। আর মধ্যবিত্তরা কি করে? তারা তো শুধু মাসের 1 তারিখের অপেক্ষা করে যখন তাদের বেতন আসবে, আর সব বেতন তো খরচ মেটাতেই শেষ হয়ে যায়। তাহলে বিনিয়োগ কোথা থেকে হবে? আর যখন বেতন বাড়ে তখন তার ওপর করও বেড়ে যায়, আর সেই অনুযায়ী বাকি খরচও। আর শেষে এই র্যাট রেস চলতেই থাকে। বলতে মানে হলো একটি ঋণে ডুবে থাকা সমাজ যেখানে আমরা থাকি, এটা মানে যে নিজের বাড়িকে সম্পদ মনে করাটাই সেই কারণ যা আমাদের ঋণের বোঝায় দাবিয়ে রাখে। আজ এটাই বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা। যদি বেতন বাড়ে তাহলে লোকেরা ভাবে যে এখন তারা একটি বড় বাড়ি নিতে পারে, কারণ তাদের কাছে এটা নিজেদের টাকার সঠিক ব্যবহার মনে হয়। এর বদলে যদি সেই টাকা সঠিক জায়গায় লাগানো যায় তাহলে তাদের জীবন চিরকালের জন্য বদলে যেতে পারে। কিন্তু এমনটা হতে পারে না, কারণ তাদের সব সময় হাড় ভাঙা পরিশ্রম করতে চলে যায়। নিজেদের চাকরিকে নিরাপদ অঞ্চল মনে করে তারা তার বাইরে কিছু ভাবতেই পারে না। আর সাথে তাদের ওপর এত ঋণের বোঝা থাকে যে তারা চাকরি ছাড়ার ঝুঁকি নিতেই পারে না। এবার নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আপনি চাকরি ছেড়ে বসে পড়েন তাহলে কতদিন আপনার চলবে? কারণ যদি আপনি আর্থিকভাবে স্বাক্ষর না হন, যদি আপনি সারা জীবন শুধু বেতনের উপর ভরসা করেই কাটিয়ে দেন এবং সম্পদের বদলে দায় পালন করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে আপনার জীবন খুবই কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। শুধু নেটওয়ার্থের ওপর ভরসা করে আপনার কাজ চলবে না। নেটওয়ার্থ বলে যে আপনার কাছে আসলে কত টাকা আছে, তা গ্যারেজে পড়ে থাকা পুরনো গাড়ির রূপেই হোক না কেন, যদিও সেই গাড়ি কোনো কাজের নাও হতে পারে। অন্যদিকে সম্পদ বা ওয়েলথের মানে হলো আপনার কাছে যে টাকা আছে তা দিয়ে আপনি আরও কত টাকা রোজগার করছেন। যেমন ধরুন, আপনার কাছে কোনো সম্পদ আছে যা থেকে প্রতি মাসে আমার $3000 আয় হয়,
এবং প্রতি মাসে আপনার $2000 খরচ হয়, তাহলে আমি মাত্র অর্ধেক মাসই আমার গুজরান করতে পারবো। তাহলে সমাধান হলো নিজের সম্পদ থেকে পাওয়া টাকা বাড়িয়ে দেওয়া। যখন আপনি $6000 পেতে শুরু করবেন, তখন আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন না, কিন্তু এভাবে আপনি সম্পদশালী হতে শুরু করবেন। এখন যদি আপনি হঠাৎ চাকরি ছেড়েও দেন, তাহলে আপনার সম্পদ আপনার সব খরচ কাভার করে নেবে। আপনি তখনই সম্পদশালী হতে পারবেন যখন আপনার খরচ আপনার সম্পদের বৃদ্ধির থেকে কম থাকবে। এর সাথেই আসে চতুর্থ শিক্ষা, যা বলে যে নিজের কাজে মন দিন। বিশ্বের সবচেয়ে বড় ফুড চেইন ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রক একবার একটি MBA ক্লাসে ভাষণ দিয়েছিলেন। এটি 1947 সালের কথা। তার ভাষণটি ছিল অসাধারণ, জনগণের কাছে অনুপ্রাণিত করার মতো। ভাষণের পর যখন MBA ক্লাসের ছাত্ররা তার সাথে কিছু সময় কাটানোর অনুরোধ করল, তখন তিনি তাদের সাথে বিয়ার খেতে চলে গেলেন। কথার ফাঁকে রে হঠাৎ একটি প্রশ্ন করলেন, আপনারা কি জানেন আমি কোন ব্যবসায় আছি? এই কথা তো সবাই জানতো যে তিনি হ্যামবার্গার বিক্রি করতেন। এই কথায় তিনি হাসতে লাগলেন আর বললেন যে তার আসল ব্যবসা হলো রিয়েল এস্টেট। কারণ ম্যাকডোনাল্ডসের জন্য প্রতিটি জায়গার নির্বাচন ভেবেচিন্তে করা হয়। যেখানে তার ফ্র্যাঞ্চাইজি আছে সেই জমিও সাথে বিক্রি করা হয়। এর সোজা মানে হলো ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজিওয়ালাকে সেই জমিও কিনতে হতো। তাই এভাবে এটি একটি রিয়েল এস্টেট ব্যবসাও হলো। এই শিক্ষায় ধনী বাবা রবার্টকে শিখিয়েছিলেন যে প্রায়শই লোকেরা নিজের জন্য ছাড়া বাকি সবার জন্য কাজ করে। তারা কর দিয়ে সরকারের জন্য কাজ করে, তারা সেই কোম্পানির জন্য কাজ করে যেখানে তারা চাকরি করে, ব্যাংকের বন্ধক দিয়ে তার জন্য কাজ করে। আর এই সবই এই জন্য কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন। স্কুল আমাদের কর্মচারী হওয়া শেখায়, নিয়োগকর্তা নয়। আপনি যা পড়েন তাই হন। যদি আপনি বিজ্ঞান পড়েন তাহলে ডাক্তার, গণিত পড়েন তো ইঞ্জিনিয়ার, মানে যা যা আপনি পড়েছেন আপনি তাই হয়েছেন। এখন সমস্যা হলো এতে ছাত্রদের কোনো ভালো হয় না, কারণ তারা চাকরি এবং ব্যবসার মধ্যেকার পার্থক্যে জড়িয়ে থেকে যায়। যখন কেউ জিজ্ঞাসা করে যে আপনার ব্যবসা কী, তখন আপনার এটা বলা উচিত নয় যে আমি একজন ডাক্তার বা একজন ব্যাংকার, কারণ সেটা আপনার পেশা, ব্যবসা নয়। বলতে মানে হলো আপনি যা কিছু করেন তাকে নিজের ব্যবসা বানান, চাকরি নয়। নিজের সারা জীবন অন্যদের জন্য কাজ করে তাদের ধনী করতে নষ্ট না করে বরং নিজের জীবনকে সুখী করার জন্য কাজ করুন। অনেক মানুষ এই ব্যাপারটা অনেক দেরিতে বুঝতে পারে যে তাদের বাড়ির ঋণ তাদের জীবন নিয়ে নিচ্ছে, আর তখন তাদের মনে হয় যে যাকে তারা সম্পদ বলে ভুল করছিল আসলে তা কখনোই সম্পদ ছিল না। যেমন তারা গাড়ি কিনল, তো তার সাথে জড়িত সমস্ত খরচ তাদের দায় হয়ে গেল, তো তাদের সমস্যা শুরু হয়ে যায়। এই জন্যই আমরা সম্পদ কলামের উপর এত বেশি জোর দিচ্ছি, আপনার আয় কলামের উপর নয়। আর এটাই আর্থিকভাবে স্বাধীন হওয়ার প্রথম পদক্ষেপ। নিজের ব্যবসা শুরু করুন, নিজের চাকরি ধরে রাখুন, কিন্তু সম্পদ কেনা শুরু করুন। খরচ কমান, দায় হ্রাস করুন এবং পরিশ্রম করে একটি মজবুত সম্পদ ভিত্তি তৈরি করুন। একবার যখন $1 আপনার সম্পদ কলামে চলে যায়, তখন তাকে আপনার কর্মচারী বানিয়ে দিন। টাকার বিষয়ে সবচেয়ে ভালো কথা হলো তা 24 ঘন্টা কাজ করতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করতে পারে। ধনী ব্যক্তিরা তাদের সম্পদের ওপর মনোযোগ দেয়, আর বাকি সবাই তাদের আয় বিবরণীর ওপর। তাহলে সম্পদ কি? আমি আগেই বলেছি, এমন জিনিস যা আপনার পকেটে টাকা আনে। প্রকৃত সম্পদ হলো স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, টাকা উৎপন্নকারী রিয়েল এস্টেট, নোট, IOU, রয়্যালটি যেমন সঙ্গীত, বই ইত্যাদি, এবং অন্য যা কিছু যার মূল্য আছে, যা আয় উৎপন্ন করে, বাজার দাম বাড়ে এবং যা সহজেই বিক্রি করা যায়। আপনার জন্য আসল সম্পদ কী তা আপনার পছন্দের উপর নির্ভর করে। যদি আপনি কোনো জিনিস পছন্দ না করেন তাহলে আপনি তার যত্ন নেবেন না। আমি বলবো না যে আপনি কোনো গাড়ি কিনুন, কারণ তা আমার চোখে সম্পদ নয়। কারণ যেই মুহূর্তে আপনি তা চালানো শুরু করেন তা তার মূল্যের 25% হারিয়ে ফেলে। এখন কি ধরনের সম্পদ কেনা উচিত? এখানে আমরা কিছু উদাহরণ দিচ্ছি। এমন ব্যবসা যেখানে আপনার উপস্থিতি জরুরি নয়, যা অন্য লোকের আপনার জন্য চালায়, কারণ আপনি সেখানে বেশি সময় দিলে তা ব্যবসা নয়, চাকরি হবে। দ্বিতীয় হলো রিয়েল এস্টেটে টাকা লাগানো। তৃতীয় হলো স্টক এবং বন্ড কেনা। তো যখন সম্পদ কিনবেন তখন নিজের পছন্দের জিনিসে টাকা লাগান, কারণ আপনার মন থাকলে তবেই আপনি তার উপর মনোযোগ দিতে পারবেন। যদি তাতে আপনার আগ্রহ থাকে তাহলে আপনি তা আরও ভালোভাবে বুঝতে পারবেন। রবার্ট রিয়েল এস্টেট এবং স্টকে আগ্রহী ছিলেন, বিশেষ করে ছোট কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে। তার ধনী বাবার পরামর্শে তিনি তার চাকরি কখনোই ছাড়েননি। তিনি চাকরি করতেন এবং সাথে সাথে নিজের সম্পদ কলামকে বড় এবং মজবুত করতে থাকলেন। একটি পয়সাও যা আপনি রোজগার করেন তাকে বেকার যেতে দেবেন না। নিজের টাকাকে নিজের গোলাম মনে করে চলুন, যা আপনার জন্য কাজ করবে। আপনি বিলাসবহুল জিনিস কিনতে চান, শখ করে কিনুন, কোনো বড় কথা নয়। কিন্তু এটা ভুলবেন না যে ধনী এবং মধ্যবিত্তের মধ্যেই চিন্তার পার্থক্য। যেখানে মধ্যবিত্তরা টাকা এলেই প্রথমে বিলাসবহুল জিনিসে খরচ করবে, সেখানে ধনী ব্যক্তিরা তার শেষে কিনবে। আর এতটা বুঝে নেওয়ার পর এখন পরের শিক্ষায় আপনি ধনী ব্যক্তিদের সবচেয়ে বড় রহস্য সম্পর্কে জানতে পারবেন। তাই পঞ্চম শিক্ষাটি হলো ধনীরা টাকা তৈরি করে,
আলেকজান্ডার গ্র্যাহাম বেল টেলিফোন আবিষ্কার করার পর তা পেটেন্ট করেছিলেন। তার ব্যবসা বাড়তে লাগল এবং সামলানো কঠিন হয়ে পড়ল। তখন তিনি ওয়েস্টার্ন ইউনিয়নে গেলেন এবং তাদের কাছে তার পেটেন্ট এবং ছোট কোম্পানিটি $1,00,000 বিক্রি করার প্রস্তাব দিলেন। সেই সময়ের ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। তার কাছে এই দামটা একটু বেশি মনে হয়েছিল। আর তারপর একটি বড় কোম্পানি AT&Tর জন্ম হলো। রবার্ট 1984 সাল থেকে পেশাগতভাবে পড়াচ্ছেন। হাজার হাজার মানুষকে পড়ানোর পর তিনি একটি জিনিস জানতে পেরেছেন যে তাদের সবার মধ্যেই সম্ভাবনা ছিল, বরং প্রত্যেক মানুষের মধ্যেই সম্ভাবনা আছে যা আমাদের মহান করতে পারে। এর সত্ত্বেও যা আমাদের থামিয়ে দেয় তা হলো দুনিদের উপর সন্দেহ। স্কুল ছাড়ার পর আমরা বুঝতে পারি যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য শুধু গ্রেডই যথেষ্ট নয়। যেমন শুধু স্মার্ট লোকেরাই এগিয়ে যায় না, বরং তারা এগোয় যারা সাহসীও হয়। এটা সত্যি যে আর্থিক প্রতিভা বা ফাইন্যান্সিয়াল জিনিয়াস হওয়ার জন্য এর জ্ঞানও থাকা উচিত, কিন্তু সাথে সাথে সাহস এবং দৃঢ়তাও দরকার। বেশিরভাগ লোক টাকার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না, কিন্তু ধনী হওয়ার জন্য আপনাকে ঝুঁকি নিতেই হবে। কারণ হতে পারে যে আগামী বছরগুলিতে একটি নতুন বিল গেটস জন্ম নেবে বা পরবর্তী আলেকজান্ডার, আর বাকিরা হয়তো দেউলিয়া হয়ে গরিব হয়ে যাবে। এখন এটা আপনার ইচ্ছা, আপনি এদের মধ্যে কি হতে চান। যদি আপনি আপনার আর্থিক IQ বাড়ান তাহলে অনেক কিছু অর্জন করতে পারেন, আর যদি না করেন তাহলে আগামী বছরগুলো আরও ভয়ঙ্কর হতে পারে। কারণ প্রতিটি পুরনো জিনিস চলে যায় তো নতুন আসে, তাই যা আজ আছে সেটাই সবচেয়ে সুখের সময়। আজকের যুগে লোকেরা বেশি আর্থিকভাবে সংগ্রাম করছে কারণ তাদের চিন্তাভাবনাও এখনও পুরনো। তারপর তারা নিজেদের ভুল না মেনে হয় নিজেদের বসকে দোষ দেবে, নয়তো নতুন প্রযুক্তিকে। যা কোনো কালে সম্পদ ছিল তাই আজ দায় হয়ে গেছে। তাই আপনাকে আপডেট থাকার প্রয়োজন আছে। রবার্ট একটি গেম ডিজাইন করেছেন যাকে তিনি ক্যাশ ফ্লো বলেন। এটি লোকেদের শেখায় যে টাকা কিভাবে কাজ করে, ধনী হওয়ার পথ কী এবং র্যাট রেস থেকে কিভাবে বেরাওয়া যায়। এই সব বিষয়গুলোই গেমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। একদিন এক মহিলা এলেন গেম খেলার জন্য। খেলার সময় তিনি একটি বোট কার্ড জিতলেন, যার মানে হলো তিনি সেই গেমে একটি বোট জিতেছেন। সেই মহিলা খুব খুশি হলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে বোট নেওয়ার জন্য তাকে একটি বড় অঙ্কের কর দিতে হবে, তখন তার খুশি উভে গেল। সেই বোট তার জন্য এখন সম্পদ নয়, বরং দায় হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এভাবে তো এই বোট তার জীবনই নিয়ে নেবে। তিনি এই আইডিয়াটা বুঝতেই পারলেন না এবং টাকা ফেরতের দাবি করলেন। তাকে তার টাকা ফেরত দেওয়া হলো এবং তিনি চলে গেলেন। কিন্তু পরে তিনি ফোন করে জানালেন যে তিনি এখন গেমের আইডিয়াটা কিছুটা বুঝতে শুরু করেছেন। তিনি সেই গেমের সাথে নিজের জীবনকে জুড়ে দেখতে পারছিলেন। টাকা কিভাবে কাজ করে এই কথা বুঝতে না পারার কারণে তার রাগ ন্যায্য ছিল। আমরাও প্রায়শই এটাই করি। যে কথা আমাদের বোঝার বাইরে থাকে তার উপর রাগ আসে এবং আমরা জীবনের প্রতিটি সমস্যার জন্য তাকেই দোষারোপ করতে শুরু করি। কিন্তু যদি ঠান্ডা মাথায় ভাবা যায় তাহলে এই পদ্ধতি একদম ভুল হবে। ভালো হবে যদি আমরা সেগুলো বোঝার চেষ্টা করি, তাহলে জীবনের খেলা জেতা সম্ভব। অনেক লোক ক্যাশফ্লো গেমে প্রচুর পরিমাণে টাকা জেতে, তারপর তাদের বোঝেই আসে না যে সেই টাকার কি করবে, তো তারা অবাক হতে শুরু করে। এর কারণ হলো তাদের পুরনো চিন্তা ভাবনা যা এগিয়ে যেতে দেয় না। তারপর তারা পরে সব টাকা হেরে বসে। কিছু লোক বলে যে তারা হেরে গেছে কারণ তাদের কাছে সঠিক তাস ছিল না। অনেক লোক এভাবে জীবনের সঠিক সুযোগের অপেক্ষায় বসে থাকে। কিছু লোক তো সঠিক সুযোগ পেয়েও তার সুবিধা নিতে পারে না, কারণ তারা বলবে যে তাদের কাছে টাকা ছিল না। আবার কিছু এমনও থাকে যাদের টাকা এবং সুযোগ দুটোই পাওয়া গেছে, তবু তারা কিছু অর্জন করতে পারল না, কারণ আসলে তারা বুঝতেই পারল না যে এটি একটি সুযোগ। আর্থিক বুদ্ধিমত্তার মানে হলো আপনি টাকাকে নিয়ে কতটা সৃজনশীল হতে পারেন। যদি আপনি সুযোগ পান তাহলে টাকা ছাড়া আপনি কি করবেন? আর যদি টাকা থাকে কিন্তু সুযোগ না থাকে তাহলে সেই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই সব কিছু আপনার আর্থিক বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। বেশিরভাগ লোকের একটি সমাধান জানে: প্রচুর পরিমাণে পরিশ্রম করে প্রচুর পরিমাণে টাকা রোজগার করা। কিন্তু আপনাকে শিখতে হবে যে নিজের জন্য সুযোগ কিভাবে তৈরি করা যায়, তার অপেক্ষায় বসে থেকে নয়। সবচেয়ে বিশেষ কথা হলো ধনীরা জানে যে টাকা আসল জিনিস নয়, আসল জিনিস হলো এর সঠিক অর্থ জানা। এটা জেনে নেওয়া যে যা আমাদের চাই তা আমরা এই দিয়ে তৈরি করতে পারি।
আমাদের মস্তিষ্ক আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। এটাই আমাদের সুপার রিচ বানাতে পারে বা সুপার পুয়ার, নির্ভর করে যে আমরা এর কিভাবে ব্যবহার করি। যে লোকরা সফল, তাদের সাথে ধাপ মিলিয়ে চলতে হলে আপনাকে শিখতে হবে যে টাকা বাড়ানোর আকাঙ্ক্ষাকে নিজের মধ্যে কিভাবে তৈরি করা যায়। আপনাকে আপনার সবচেয়ে বড় সম্পদ অর্থাৎ আপনার মস্তিষ্ককে বিনিয়োগ করার প্রয়োজন আছে। আপনাকে আর্থিকভাবে বুদ্ধিমান হতে হবে। তো চলুন এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। 1990-এর দশকে অ্যারিজোনা এবং ফিনিক্সের আর্থিক অবস্থা খারাপ চলছিল। সেখানকার লোকেদের প্রতি মাসে $100 বাঁচানোর পরামর্শ দেওয়া হচ্ছিল। খারাপ সময়ের জন্য টাকা বাঁচানোর চিন্তা কিছুটা পর্যন্ত সঠিকও, কিন্তু সেই টাকার কী লাভ যা আপনি জমিয়েই যাচ্ছেন? এর থেকে ভালো যে তার কিছু অংশ বিনিয়োগ করা হোক যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। যাই হোক, কথা বলছি অ্যারিজোনা এবং ফিনিক্সের লোকেদের, যারা আর্থিক সংকটে ভুগছিল। এমন অবস্থায় বিনিয়োগকারীদের কাছে এটা একটা দারুণ সুযোগ মনে হলো। লোকেরা যে নিজেদের সম্পত্তি অনেক কম দামে বিক্রি করছিল তা অনেক বিনিয়োগকারী হাতে হাতে কিনে নিল। রবার্টও $৭৫,০০০ দামের একটি বাড়ি মাত্র $২০,০০০ কিনে নিলেন। এরপর তিনি অ্যাটর্নির অফিসে একটি বিজ্ঞাপন দিলেন, $৭৫,০০০ বাড়ি মাত্র $৬০,০০০। এটা নেওয়ার জন্য গ্রাহকরা ভেঙে পড়ল। রবার্টের ফোন বাজা বন্ধই হচ্ছিল না। এই টাকা তাকে সেই সম্পদ থেকে মিলতে চলেছিল যা তিনি প্রাইমারি নোট হিসাবে গ্রাহকের কাছ থেকে নিয়েছিলেন, আর তাকে এই টাকা রোজগার করতে মাত্র 5 ঘন্টা লেগেছিল। তিনি যে $৪০,০০০ তৈরি করেছিলেন তা তার সম্পদ কলম থেকে সৃষ্টি হয়েছিল, আর কর ছাড়াই তিনি হঠাৎ পাওয়া একটি সুযোগের ফায়দা তুলে এই টাকা নিজের আয় কলমে যোগ করে নিলেন। কিছু বছর পরই তার ব্যবসা এত টাকা সৃষ্টি করলো যে তার কোম্পানির গাড়ি, গ্যাস, ইন্স্যুরেন্স, ক্লায়েন্টের সাথে ডিনার, ট্রিপ এবং বাকি জিনিসপত্র সব কাভার হয়ে গেল। যতক্ষণ সরকার সেই খরচের উপর কর লাগাতো, তার মধ্যে বেশিরভাগ জিনিসই প্রি ট্যাক্স খরচে খরচ হয়ে গিয়েছিল। কিছু বছর পরই যে বাড়ি $৬০,০০০ বিক্রি হয়েছিল তা এখন $৯৫,০০০ ছিল। তখনও তার কাছে কিছু সুযোগ ছিল, কিন্তু সেগুলো এত কম ছিল যে তার জন্য রবার্টকে একটি মূল্যবান সম্পদ লাগাতে হতো এবং নিজের সময়ও। তাই তিনি এগিয়ে গেলেন। তাকে এখন নতুন সুযোগের খোঁজ করতে হতো। এখন একটা প্রশ্ন নিজেকে করুন, পরিশ্রম করাও খুব পরিশ্রমের কাজ। 50% কর দিন আর বাকিটা বাঁচান। এখন সেই সঞ্চয় আপনাকে 5% সুদ দেবে, আর তারপর তার উপরও আপনি আরও কর দেবেন। এর থেকে ভালো হবে যে আপনি আপনার টাকা এবং সময় আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ অর্থাৎ আপনার মস্তিষ্কে বিনিয়োগ করুন আর আর্থিকভাবে বুদ্ধিমান হন। এই দুনিয়া কখনোই একরকম থাকে না। যা আজ আছে তা কাল থাকবে না। কখনো মন্দা, কখনো তেজি, এই চক্র চলতেই থাকবে। সময়ের সাথে প্রযুক্তি আরও উন্নত হবে। আজ বাজার উপরে তো কাল নিচে হবে। বিশেষ করে স্টক মার্কেট তো প্রতিদিন বদলায়। কিন্তু এতে আপনার কি পার্থক্য পড়বে যদি আপনি আর্থিকভাবে বুদ্ধিমান হন? কারণ আপনি তো প্রতি পরিস্থিতির জন্যই তৈরি থাকবেন। আপনি জীবনে অসংখ্য সুযোগ পাবেন যেখানে আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তার সুবিধা তুলতে পারবেন। প্রয়োজন শুধু সেই সুযোগগুলোকে লুফে নেওয়ার। সাধারণত আমরা 2 ধরনের বিনিয়োগকারী দেখতে পাই। প্রথমত, যারা প্যাকেজ বিনিয়োগ কেনে এবং এটা বেশ সহজ এবং ঝামেলাহীন কাজ। দ্বিতীয়ত, বিনিয়োগকারীরা নিজেদের জন্য নিজেরাই বিনিয়োগ তৈরি করে। এদেরকে আপনি পেশাদারও বলতে পারেন। এরা যতটা বিনিয়োগ করে তার থেকে অনেক গুণ বেশি টাকা বানিয়ে নেয়। এখন যদি আপনি এই ধরনের বিনিয়োগকারী হতে চান, তাহলে আপনাকে বিশেষ করে এই 3টে দক্ষতা বোঝার প্রয়োজন আছে। প্রথমত, এমন সুযোগ খুঁজুন যা অন্যরা খোঁজে না। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক তা দেখতে পারে যা অন্যদের চোখও দেখতে পায় না। দ্বিতীয়ত, টাকা বাড়ান। টাকার প্রয়োজন পড়লে মধ্যবিত্তরা কেবল ব্যাংকে যায়, কিন্তু দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীরা টাকা বাড়িয়ে মূলধন সংগ্রহ করে। তাদের সবসময় ব্যাংকের প্রয়োজন হয় না। তৃতীয়, স্মার্ট লোকেদের সংগঠিত করুন। বুদ্ধিমান লোক তারা যারা নিজেদের থেকে বেশি স্মার্ট লোকেদের সাথে মিলেমিশে কাজ করে। এজন্যই বিনিয়োগ করার আগে নিজের বিনিয়োগ পরামর্শদাতা বেছে নিন। আমি জানি যে এইসব আপনার জন্য কিছু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এর পুরস্কার তো বড়ই অসাধারণ। জীবনে ঝুঁকি অনেক, কিন্তু সেগুলো সামলানো শিখেই আপনি ধনী হতে পারবেন। আর এর সাথেই আসে ষষ্ঠ শিক্ষা, শেখার জন্য কাজ করুন, টাকার জন্য নয়। একবার এক সাংবাদিক রবার্টের সাক্ষাৎকার নিয়েছিলেন। রবার্ট তার লেখা আগেও পড়েছিলেন এবং সেই সাংবাদিকের লেখার স্টাইলে খুব প্রভাবিত ছিলেন। সাক্ষাৎকার যখন শেষ হলো, তখন সেই সাংবাদিক রবার্টকে জানালেন যে তিনি একজন বিখ্যাত লেখিকা হয়ে তার মতোই একদিন বিখ্যাত হতে চান। তো রবার্ট তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে এমন কি আছে যা আপনাকে বিখ্যাত হতে বাধা দিচ্ছে?
এই প্রশ্নের জবাবে সেই সাংবাদিক বললেন, আমার চাকরি এগোচ্ছে না। এর উপর রবার্ট পরামর্শ দিলেন যে সেই সাংবাদিকের কোনো সেলস ক্লাস জয়েন করা উচিত। সাংবাদিক জানালেন যে তার এক বন্ধু তাকে আগেই এই অফার দিয়েছিল, কিন্তু তার কাছে এটা ছোট কাজ মনে হয়। তিনি ভুলে গিয়েছিলেন যে রবার্ট নিজে কোনো কালে সেলস স্কুলে গিয়েছিলেন। তো এই কথার মূল বিষয় হলো, যদি আপনার কাছে কোনো প্রতিভা থাকে যার জোরে আপনি কিছু টাকা রোজগার করতে চান, তাহলে আপনার প্রতিভা যথেষ্ট নয়। কারণ সেই প্রতিভাকে কিভাবে কাজে লাগানো যায়, যতক্ষণ না আপনি এই কথা জানেন, আপনার প্রতিভা শুধুই অকার্যকর থাকবে। যতক্ষণ না আপনি তার লোকেদের সামনে পেশ করার দক্ষতা শিখছেন, আপনি কিছুই রোজগার করতে পারবেন না। তো বিক্রি করার কলা শিখতে কোনো লজ্জার কথা নেই। কোনো সেলসম্যানের এর জন্য লজ্জিত হওয়া উচিত নয়। একটা সবচেয়ে বড় পার্থক্য ধনী বাবা এবং গরিব বাবার মধ্যে ছিল, তা হলো গরিব বাবা সবসময় চাকরির চিন্তা করতেন, যে চাকরি সবসময় সুরক্ষিত থাকুক, কারণ একটি নিরাপদ চাকরি তার জন্য সব কিছু ছিল। অন্যদিকে ধনী বাবা সবসময় শুধু কিছু শেখার উপর জোর দিতেন। ধনী হওয়ার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে। এর অন্য দিকটা দেখলে, স্কুল আমাদের পুরস্কার দেয় কোনো একটি বিশেষ জিনিসে দক্ষতা অর্জনের জন্য। এর একটি উদাহরণ দেখুন, যখন ডাক্তার মাস্টারের ডিগ্রি নেন, তখন তারপর কোনো একটি বিশেষ ক্ষেত্রে ডক্টরেট করেন, যেমন পিডিয়াট্রিক বা অন্য কিছু। মানে একটা ছোট বিষয় তাদের অনেক পড়তে হয় সেই ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য, আর এই তাদের পুরস্কার হয়। এভাবেই অনেক কিছু জানার জন্য যেটুকু আপনি শেখেন, সেই জ্ঞান তখনই আসবে যখন আপনি বিভিন্ন কোম্পানির জন্য কাজ করবেন, দুনিয়ার বিভিন্ন জিনিস জানবেন, জিনিসপত্র কিভাবে কাজ করে, এই সব কথা অভিজ্ঞতা করবেন, তখনই আপনার জ্ঞান বাড়বে। হয়তো এই কারণ ছিল যে ধনী বাবা ছোট রবার্ট এবং মাইককে নিজের সাথে নিয়ে যেতেন যখন তিনি তার ডাক্তার, অ্যাকাউন্টেন্ট, আইনজীবী বা কোনো পেশাদারের সাথে দেখা করতে যেতেন। যখন রবার্ট মেরিন কর্পস যান করার জন্য তার শিপিংয়ের চাকরি ছাড়লেন, তখন তার গরিব কিন্তু শিক্ষিত বাবা বুঝতে পারছিলেন না যে রবার্ট এমন অসাধারণ চাকরি কেন ছাড়ালো। তিনি ভুলভাবে এই সিদ্ধান্তে বেশ হতাশ হয়েছিলেন। রবার্ট তাকে বোঝানোর প্রতি সম্ভব চেষ্টা করলেন যে তার এমন করা কেন জরুরি ছিল, কিন্তু তার তো এই কথা হজমই হচ্ছিল না। রবার্ট তাকে বললেন যে তিনি শিখতে চান যে খোলা আকাশে কিভাবে ওড়া যায়। তিনি জানতে চেয়েছিলেন যে কর্মীর দলকে কিভাবে সামলানো যায়, কোনো কোম্পানিকে নিজের ক্ষমতায় চালানো কত কঠিন কাজ। রবার্ট এই সব শিখতে চেয়েছিলেন। ভিয়েতনাম থেকে ফেরার পর রবার্ট তার চাকরি থেকে ইস্তফা দিলেন এবং জেরক্স কর্পোরেশনে যোগদান করলেন। তিনি এই চাকরি কোনো লাভের জন্য চাননি। তিনি এতই লাজুক ছিলেন যে কাউকে কিছু বিক্রি করার কথা ভাবলেই তার ঘাম ছুটে যেত। নিজের এই দুর্বলতা দূর করার জন্য তিনি জেরক্সের সেলস ট্রেনিং প্রোগ্রামের শিক্ষা নিলেন। এরপর রবার্ট নিজের কোম্পানি শুরু করলেন এবং নিজের প্রথম চালান পাঠালেন। তিনি যদি এতে ব্যর্থ হতেন তাহলে পাকা দেউলিয়া হয়ে যেতেন, কিন্তু তিনি এই ঝুঁকি নিলেন এবং নিজের ধনী বাবার শিক্ষা মনে রাখলেন যে নিঃসন্দেহে আপনি 30 বছরের আগে দেউলিয়া হওয়ার ঝুঁকি নিতে পারেন, কারণ এই বয়সে আপনার সেরে ওঠারও সুযোগ পাওয়া যায়। বেশিরভাগ কর্মচারী তাদের কর্মীদের এতটুকু বেতন দেয় যে তারা কাজ ছেড়ে না যায়, আর বেশিরভাগ কর্মীও প্রাণপণ পরিশ্রম করে এই জন্য যে তারা কাজ থেকে বরখাস্ত না হয়। এই জন্যই তাদের শুধু নিজেদের বেতন এবং কোম্পানি থেকে পাওয়া সুযোগ সুবিধা নিয়েই মানে থাকে। এই চিন্তাভাবনা নিয়ে তাদের কিছু বছর তো বেশ ভালো কাটে, কিন্তু এটা দীর্ঘ সময় ধরে কাজ করে না। তো কেননা আপনি সেই সব কিছু এখনই শিখে নিন যা আপনি শিখতে চান, তার আগে যে আপনি একটি বিশেষ পেশা নিজের জন্য বেছে নিন। কারণ একবার যদি আপনি নিজের পেশা বেছে নেন, তাহলে আপনি চিরকালের জন্য তাতেই বাঁধা পড়ে থাকবেন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।